ভারত পাকিস্তান পাল্টাপাল্টি পদক্ষেপ। পাকিস্তানের বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করল দিল্লি। নিরাপত্তা পর্ষদ ঢেলে সাজালেন মোদি। উস্কানি দিলে কড়া জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদের। অবশেষে ট্রাম্পের চাপের কাছে জেলেনস্কির নতি স্বীকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরে বাধ্য হল ইউক্রেন। নেই সামরিক সহায়তায় বরাদ্দের নিশ্চয়তা। এবং পবিত্র হজ পালনে 2 দিনে 21 ফ্লাইটে সৌদি আরব গেলেন প্রায় 9,000 মুসল্লি। ইবাদত বন্দিতে দিন কাটছে মক্কা মদিনায়। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। আগামী 23 মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। দুদেশের বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই জাতীয় নিরাপত্তা পর্ষদ ঢেলে সাজিয়েছে নয়াদিল্লি। বোর্ডের প্রধান করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান অলোক যোশীকে। পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। অন্যদিকে ভারতকে দায়িত্বশীল আচরণ করার বিষয়ে বোঝাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার বিষয়টি নিশ্চিত করে ভারত সরকার। আগামী 23 মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার একদিনের মাথায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড বা এনএসএবি পুনর্গঠন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনর্গঠিত বোর্ডের প্রধান করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাবেক প্রধান অলোক যোশীকে। সঙ্গে রাখা হয়েছে বিমান, নৌ ও স্থল বাহিনীর সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের। এই উপদেষ্টা বোর্ডের কাজ হবে ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে সুপারিশ দেয়া, যার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রয়েছেন অজিত দোভাল। পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সময় নষ্ট না করে নরেন্দ্র মোদীকে সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। চলমান উত্তেজনার মধ্যে দায়িত্বশীল আচরণ করার বিষয়ে ভারতকে বোঝাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে তিনি পেহেলগামে হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ডন। এদিকে বর্তমান পরিস্থিতির মধ্যে কোনো উস্কানি না দিতে ভারতকে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। বুধবার ইসলামাবাদে আইএসপিআর মহাপরিচালক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এদিন আবারও তিনি পেহেলগামে হামলার ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমান ওড়ালে কাশ্মীরের ওপর টহলরত ভারতীয় যুদ্ধ বিমান পিছু হটতে বাধ্য হয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর অঞ্চলটির পর্যটন খাত এখন বিপর্যস্ত। শ্রীনগরের ডাল লেক থেকে গুলমার্গের তৃণভূমি সবখানেই এখন পর্যটক শূন্য। ব্যবসায়ীদের দাবি, জীবিকা হারানোর সংখ্যায় পড়েছেন হাজার হাজার মানুষ। সরকারি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। কাশ্মীরের পর্যটন ব্যবসা যেন আচমকায় থমকে গেছে। ডাল লেকে এখন শিকারা অর্থাৎ ঐতিহ্যবাহী কাশ্মীরের নৌকা আছে, তবে পর্যটক নেই। গুলমার্গের হোটেলগুলোতে বাতিল হয়েছে শতভাগ বুকিং। বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। জীবন চলছে না। 90% মানুষ পর্যটনের উপর নির্ভরশীল। শুল্ক, লোনের কিস্তি, সব চাপ একসঙ্গে পড়ছে। পেহেলগামের ঘটনার পর ব্যবসা একেবারেই পড়ে গেছে। হামলার পরপরই 87টির মধ্যে 48টি পর্যটন স্থানই বন্ধ করে দিয়েছে কাশ্মীর প্রশাসন। নিরাপত্তার অজুহাতে পর্যটকদের ঢুকতে দেয়া হচ্ছে না শ্রীনগরের মুঘল গার্ডেন, গুলমার্গ, এমনকি কাশ্মীরের বিখ্যাত গ্র্যান্ড মসজিদেও। খাবারের দোকানগুলোও বন্ধ। স্থানীয় গাইডরা এখন অলস সময় কাটাচ্ছেন।
আগে তারা দিনে ৩-৪টা পরিবার বা গ্রুপ নিয়ে বেরোতেন, এখন কাজই নেই। এমন অচল অবস্থা চলতে থাকলে নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন তারা। আগে যেভাবে ভিড় থাকতো, এখন আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, ক্লায়েন্ট নেই, কাজও নেই। স্থানীয় ট্যুর ব্যবস্থাপকরা বলছেন, নিরাপত্তা ব্যবস্থা যতই জোরদার হোক, পর্যটক ফিরতে সময় লাগবে। এখন সেপ্টেম্বরের পরের বুকিং পাওয়া যাচ্ছে। কাশ্মীরের পর্যটন ছিল এই অঞ্চলের শেষ ভরসা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। গাজায় ত্রাণ প্রবেশের উপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। বুধবার আন্তর্জাতিক বিচার আদালতের শুনানির তৃতীয় দিনে এই আহ্বান জানায় দেশটি। এদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে বলে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থাকে গাজায় কাজ করার অনুমতি দিতে বাধ্য নয় ইসরায়েল। জাতিসংঘের কোনো সংস্থা নিরপেক্ষ না হলে তাদের উপর হামলা চালানোর আইনগত বৈধতা তেল আবিবের আছে বলেও দাবি ওয়াশিংটনের। এদিকে উপত্যকা জুড়ে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে প্রাণ গেছে আরও ৩৫ ফিলিস্তিনির। ইসরায়েলের টানা বোমাবর্ষণে কাঁপছে গাজা উপত্যকা। খান ইউনিসের শরণার্থী শিবির ও মধ্যাঞ্চলের নুসেইরাতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। এতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে এ পর্যন্ত ২৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৬০০ই শিশু। ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে উপত্যকায় বন্ধ হয়ে গেছে ত্রাণ প্রবেশ। মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না বেশিরভাগ জায়গায়। সংকট দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ আর জ্বালানির। বিপর্যস্ত হয়ে পড়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। হাসপাতালে বন্ধ হয়ে গেছে রোগীর চিকিৎসা সেবা। এতে বাড়ছে নিহতের সংখ্যা। অবরুদ্ধ গাজায় ত্রাণ ঢুকতে দেয়ার মানবিক বাধ্যবাধকতা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে চলছে শুনানি। উপত্যকায় ত্রাণ প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিতে শুনানির তৃতীয় দিনে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNRWA কে গাজায় কাজ করার অনুমতি দিতে বাধ্য নয় ইসরায়েল। এমনকি জাতিসংঘের কোনো সংস্থা নিরপেক্ষ না হলে তাদের উপর হামলা চালানোর আইনগত বৈধতা ইসরায়েলের আছে বলেও দাবি করে যুক্তরাষ্ট্র। এদিকে বুধবার আল জাজিরা জানায়, তেলাবিবে ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে রকেট ছুড়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। একই দিন আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতেও হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত এক গোয়েন্দাকে ফাঁসি দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকালে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের গণমাধ্যম জানায়, 2020 সালের শেষ দিকে মোসাদের হয়ে কাজ শুরু করেন মোহসেন লাঙ্গার নেশিন। 3 মাসের মধ্যে গুপ্তচর বৃত্তি ও অপারেশনাল প্রশিক্ষণ গ্রহণ করে প্রথমে মিশনে অংশ নেন তিনি। 2 বছরের বেশি সময় ধরে ইরানের ভিতরে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সহায়তাও করেন ওই ব্যক্তি। এর মধ্যে IRGCর কর্নেল হাসান সৈয়দ খোয়াদির হত্যাকাণ্ড অন্যতম। কেবল তথ্য নয়, সরবরাহ নয়, যানবাহন ক্রয়, ফান্ড স্থানান্তর সহ বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 2024 সালে সামরিক খাতে বৈশ্বিক ব্যয় হয়েছে $2.5 লাখ কোটি বেশি। তালিকার শীর্ষে পরাশক্তি যুক্তরাষ্ট্র, সুইডেন ভিত্তিক প্রতিষ্ঠানের প্রতিবেদন। ইসরায়েলের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্র তাপ প্রবাহ ও বাতাসের কারণে শুরু হওয়া এ দাবানলে বন্ধ ঘোষণা করা হয় জেরুজালেম তেল আবিব মহাসড়কের প্রধান রুট। বাতিল হয়েছে ট্রেন চলাচল, নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয় বাসিন্দাদের। বাতিল করা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠান। নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দাউ দাউ করে জ্বলছে আগুন। বন পেরিয়ে আগুন ছড়িয়ে পড়েছে মহাসড়কেও। স্থানীয় সময় বুধবার তীব্র বাতাস আর শুষ্ক আবহাওয়ায় ভয়াবহ দাবানল দেখা দেয় ইসরায়েলের জেরুজালেমে। এ সময় ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ।
দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় তেল আবিব জেরুজালেমের মহাসড়ক বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। আগুনের ব্যাপকতায় আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। এ সময় আহত হন বেশ কয়েকজন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় আশপাশের বাসিন্দাদের। বাতিল করা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠান। নিরাপত্তার স্বার্থে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। ইসরায়েলের অগ্নি নির্বাপন ও উদ্ধার পরিষেবা বিভাগ জানায়, জেরুজালেমের পাহাড়ে অন্তত 5টি স্থানে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান দমকল কর্মীরা। তবে তীব্র বাতাসে বেগ পেতে হচ্ছে তাদের। গত এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। মৌসুমী সাথী, সময় সংবাদ। প্রবল ধূলিঝড়ের কবলে ইরাক। দেশটির বাসরা ও নাজাফ শহরে ঝড়ের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয় শত শত মানুষ। জাতিসংঘ বলছে, জলবায়ু সংকটের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় 5ম অবস্থানে রয়েছে ইরাক। জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবের সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারছে না ইরাক। স্থানীয় সময় মঙ্গলবার ধূলিঝড় আছড়ে পড়ে দক্ষিণাঞ্চলীয় শহর বাসরা ও মধ্যাঞ্চলীয় শহর নাজাফে। ঝড়ের পর চারদিক ঢেকে যায় ঘন ধূলিকণায়। ধুলোর ঘনত্ব এতটাই বেশি ছিল যে দিনের আলোয় সামনের পথ দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে এগোতে বাধ্য হয় গাড়িগুলো। দুর্ঘটনা এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে নামানো হয় অতিরিক্ত পুলিশ, মোতায়েন করা হয় জরুরি যান ও সেবাদানকারী ইউনিট। তবু ধূলিকণায় আক্রান্ত হয়ে শুধুমাত্র বাসরা শহরে 3 শতাধিক মানুষকে ভর্তি করা হয় হাসপাতালে। যদিও কারো অবস্থা আশঙ্কাজনক ছিল না বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও নাজাফ শহরে শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হয় বহু বাসিন্দা। জাতিসংঘ বলছে, জলবায়ু সংকটে বিশ্বে 5ম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশ এখন ইরাক। খরা, মরুকরণ ও চরম তাপদাহে দেশের 1/3 বেশি কৃষিজমি এখন অনাবাদি, যা শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতি ও পরিবেশকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলছেন বিশ্লেষকরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দ্বিতীয় দিনেও সৌদি আরবে গেছেন অনেক বাংলাদেশি মুসল্লি। এ পর্যন্ত 21টি ফ্লাইটে দেশটিতে পৌঁছেছেন 8,710 জন হজযাত্রী। তারা বর্তমানে পবিত্র মক্কা ও মদিনায় অবস্থান করছেন। হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। সৌদি আরবের জেদ্দা ও মদিনা বিমানবন্দরে দ্বিতীয় দিনের মতো অবতরণ করেছে বাংলাদেশি হজযাত্রীদের বহনকারী বিমানগুলো। 2 দিনের 21টি ফ্লাইটে দেশটিতে পৌঁছেছেন 8,710 জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে জেদ্দা হয়ে পবিত্র মক্কায় অবস্থান করছেন 7,055 জন, আর মদিনা মনোয়ারায় পৌঁছেছেন 1,655 জন মুসল্লি। আমি যত ট্রাভেল করেছি আজকে মনে হচ্ছে বেস্ট সার্ভিস পেয়েছি। এবারের সার্ভিস নিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট। ভবিষ্যতেও যাতে আরো উন্নত হতে পারে, হাজিদের সুযোগ সুবিধা যাতে আরো এরকম বৃদ্ধি পায়। বিমানের যে ব্যবস্থাপনা সেটা সত্যি আমাদেরকে খুবই মুগ্ধ করছে। দেশের যে মন্ত্রণালয়গুলো এবং অন্যান্য কর্মকর্তা এবং যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন, আলহামদুলিল্লাহ সার্ভিস ওয়াজ এক্সেলেন্ট। সময় মতো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছতে পারছি। আশা করি বাকিটা সময় ঠিকভাবে চলতে পারবো। হজ মিশন, কনসুলেট এবং দূতাবাসের পক্ষ থেকে প্রতিনিয়ত মুসল্লিদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তা, স্বাস্থ্য ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজে অংশ নিচ্ছেন 87,100 জন বাংলাদেশি। ধাপে ধাপে বিভিন্ন ফ্লাইটে তারা আসছেন সৌদি আরবে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী এবারের হজ অনুষ্ঠিত হবে 5 জুন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বহুল প্রতীক্ষিত খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় 2 দেশের জন্য একটি যৌথ তহবিল গঠন করা হবে। ইউক্রেন জানিয়েছে, ভূগর্ভস্থ সম্পদের মালিকানা তাদের কাছেই থাকবে। এ চুক্তিকে ট্রাম্পের শান্তি কৌশলের অংশ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। যদিও যুদ্ধ বন্ধ না হলে ইউক্রেনের জন্য ট্রাম্প প্রশাসনের সামরিক সহায়তা বাড়ানোর কোনো নিশ্চয়তা নেই চুক্তিতে। গেল ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে বহুল আকাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এই বৈঠকে শান্তিপূর্ণ আলোচনার বদলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই ঘটনার পর গেল শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে মাত্র 15 মিনিটের আলোচনায় জেলেনস্কি ট্রাম্পের কাছে সহায়তার জন্য অনেক অনুরোধ করেন বলে জানিয়েছে গণমাধ্যম
দ্য ইকোনমিস্ট। সেই বৈঠকের কয়েকদিনের মধ্যে বুধবার কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত হলো যুগান্তকারী খনিজ চুক্তি। বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অর্থমন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় একটি যৌথ তহবিল গঠিত হবে। ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো জানান, তহবিল থেকে প্রাপ্ত আয় সমানভাবে ভাগ হবে, তবে ভূগর্ভস্থ সম্পদের মালিকানা ইউক্রেনের হাতে থাকবে, আর নতুন খনিজ লাইসেন্স থেকে আসা আয়ের অর্ধেক যাবে এই ফান্ডে। তবে এই চুক্তি স্বাক্ষরের আগ মুহূর্তে কিয়েভের প্রতিনিধিরা চুক্তিতে পরিবর্তন আনার চেষ্টা করেন। তারা জানান, তহবিল সম্পর্কিত মূল চুক্তি সই করতে হলে দেশটির পার্লামেন্টে তা অনুমোদন পেতে হবে, আর সেই অনুমোদন ছাড়া স্বাক্ষর সম্ভব নয়। এতে ক্ষুব্ধ হন মার্কিন কর্মকর্তারা। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে কথা বলেন মার্কিন অর্থমন্ত্রী। এ সময় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের চেয়ে ইউক্রেনের এই চুক্তির বাস্তবায়ন হওয়া বেশি প্রয়োজন। আমি কোনো জটিল চুক্তি করতে চাইনি, এমন কিছু করতে চাইনি যা আদৌ সম্ভব না, কারণ ইউক্রেন এখন খুব কঠিন সময় পার করছে, অবস্থা খুবই খারাপ। আমি স্কটকে দায়িত্ব দিয়েছি, আর স্কট এটা চমৎকারভাবে সামলেছেন। অবশেষে সব শঙ্কা কাটিয়ে এই চুক্তিতে সই করে দুই পক্ষ। তবে এই চুক্তির পর কিয়েভ মস্কোর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আবারও চালু হবে কিনা তা নিয়ে কিছু স্পষ্ট করা হয়নি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়টি তিনি আপাতত গোপন রাখতে চান। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আর থাকছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেড়েছে ইসলাম বিদ্বেষ। 92% মুসলিম শিক্ষার্থী ভোগেন চরম নিরাপত্তাহীনতায়, টাস্কফোর্সের প্রতিবেদন। গেল 4 দশকের মধ্যে 2024 সালে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় বাড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, 2024 সালে বৈশ্বিক সামরিক ব্যয় বেড়েছে 9.4%, যা মোট অঙ্কে দাঁড়িয়েছে $2.718 ট্রিলিয়ন। বিশ্বজুড়ে যুদ্ধের দামামায় প্রাণ যাচ্ছে লাখ লাখ নিরীহ মানুষের, এমনকি খাদ্য আর পানির সংকটেও ভুগছে বহু মানুষ। বিশ্ব নেতারা শান্তির বার্তা শোনালেও রাষ্ট্রগুলোর সামরিক বাজেট বলছে অন্য কথা। কূটনীতি যেখানে দুর্বল, সেখানেই গর্জে উঠছে অস্ত্রের ঝনঝনানি। সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। গেল 4 দশকের মধ্যে 2024 সালে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় বাড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এতে বলা হয়, 2024 সালে বৈশ্বিক সামরিক ব্যয় বেড়েছে 9.4%, যা মোট দাঁড়ায় $2.718 ট্রিলিয়ন। 1988 সালের পর এক বছরে এটি সর্বোচ্চ বৃদ্ধির হার। প্রায় $1 ট্রিলিয়ন খরচ করে এই তালিকায় শীর্ষে আছে বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ যুক্তরাষ্ট্র। নিউক্লিয়ার অস্ত্রভাণ্ডার আধুনিকীকরণ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং নৌবাহিনীর জন্য নতুন জাহাজ নির্মাণের খরচ বাদে শুধু F-35 যুদ্ধবিমান এবং তার কমব্যাট সিস্টেমেই ব্যয় হয়েছে $61.1 বিলিয়ন। আর পুতিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে মিত্র ইউক্রেনকেই দিয়েছে কিয়েভের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় 75% সামরিক সহায়তা। নিজেদের সামরিক খাতে $314 বিলিয়ন খরচ করে এ তালিকায় পরের স্থান দখল করে নিয়েছে চীন। টানা 30 বছর ধরে সামরিক বাজেট বাড়িয়ে 2024 সালে উন্মোচন করেছে নতুন স্টেলথ যুদ্ধবিমান, ড্রোন এবং আন্ডার ওয়াটার ভেহিকল। চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ঘিরে প্রতিক্রিয়া জানাচ্ছে তার প্রতিবেশীরাও। জাপান 21%, ফিলিপিন্স 19% ও তাইওয়ান 1.8% সামরিক ব্যয় বাড়িয়েছে। মিয়ানমারের সামরিক খাতে ব্যয় বেড়েছে 66%, যা মোট জিডিপির 6.8%। অঞ্চলভিত্তিক উত্তেজনার জেরে সবচেয়ে বেশি হারে সামরিক ব্যয় বেড়েছে ইসরায়েল, রোমানিয়া, মেক্সিকো এবং পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো দ্বিগুণ বা তার চেয়েও বেশি হারে সামরিক বাজেট বাড়িয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেড়েছে ইসলাম বিদ্বেষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত টাস্কফোর্স এক প্রতিবেদনে জানায়, 92% মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকে আছেন ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয়ে। টাস্কফোর্স তাদের প্রতিবেদনে আরও জানায়, বিশ্ববিদ্যালয়টিতে ইহুদি বিদ্বেষও বেড়েছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশেই বিক্ষোভ হচ্ছে। অনেক দেশে রাস্তায় নামেন শিক্ষার্থীরাও। যুক্তরাষ্ট্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গাজায় চলমান ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেড়েছে ইসলাম ও ইহুদি বিদ্বেষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্ক ফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস যখন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে তখনই ওই টাস্ক ফোর্স দুটি গঠন করা হয়। হার্ভার্ড ক্যাম্পাসে ইসলাম ও ইহুদি বিদ্বেষের চিত্র তুলে ধরে মঙ্গলবার আলাদা দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উভয় সম্প্রদায়ের ছাত্র শিক্ষকরা কী ধরনের বৈষম্য ও বৈরিতার মুখোমুখি হচ্ছেন তা উঠে এসেছে প্রতিবেদনটিতে। প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের 92% মুসলিম শিক্ষার্থী আশঙ্কা করেন গাজা ইস্যুতে নিজেদের রাজনৈতিক মত প্রকাশ করলে একাডেমিক এবং পেশার ক্ষেত্রে শাস্তি পেতে হতে পারে। এমনকি অনেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের উপর হামলার আশঙ্কাও করছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলনে সরাসরি সম্পৃক্ত শিক্ষার্থীদের পাশাপাশি অন্য মুসলিম শিক্ষার্থীরাও হেনস্থার শিকার হচ্ছেন। হিজাব পরেন এমন শিক্ষার্থীদেরও মৌখিক হেনস্থার শিকার হতে হয়। অনেককে ডাকা হয় সন্ত্রাসী বলে। প্রতিবেদনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ডক্সিং বা ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস করে দেওয়ার বিষয়টিকে। শুধু শারীরিক নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের জন্যই নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্যও এটিকে হুমকি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইহুদি ও মুসলিম শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা বেশ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এদিকে ইহুদি বিদ্বেষ ও ইসরায়েল বিরোধী পক্ষপাত মোকাবিলায় গঠিত ওই টাস্ক ফোর্স তাদের প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সামগ্রিকভাবে বেড়েছে ইহুদি বিদ্বেষ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। জাপানের চিবা প্রদেশে এবার স্কুল জীবনে ফিরে যাওয়ার সুযোগ পাবেন পর্যটকরা। পুরনো ইউনিফর্ম আর ঝাড়ু হাতে ক্লাসরুম পরিষ্কার করে এই অভিনব অভিজ্ঞতার সুযোগ পাবেন তারা। এক পরিত্যক্ত স্কুলকে ঘিরে এমন আয়োজন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে কিমিনো হাই স্কুল। ইউনিফর্ম পরে ক্লাসে বসা থেকে শুরু করে হাতের তুলির ছোঁয়ায় আঁকাআঁকি কিংবা নিজ হাতে লাঞ্চ পরিবেশন সবকিছুর এমন ভিন্নধর্মী অভিজ্ঞতা অর্জন করার সুযোগ নিয়ে এসেছে জাপানের রাজধানী টোকিও থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত চিবা প্রদেশের কিমিৎসু শহরের কিমিনো হাই স্কুল। দেশটিতে ঘুরতে আসা পর্যটকদের জন্য এমন আয়োজন করেছে জাপান সরকার। 35,000 ইয়েন খরচ করলেই মিলছে এই জীবন্ত স্কুল অভিজ্ঞতা। এখানে শুধু লেখাপড়া নয়, পর্যটকরা করতে পারবেন জিম ক্লাস, রশি টানাটানি প্রতিযোগিতার পাশাপাশি দলগত বিন ব্যাগ ছোড়ার প্রতিযোগিতাও। ইউনিফর্মগুলো পুরো অভিজ্ঞতাটা আরো বাস্তব মনে করায়। স্যার ম্যাডামও পুরোপুরি চরিত্রে থাকেন, আর বন্ধুদের সঙ্গে একসাথে এটি করতে পারাটা পুরো ব্যাপারটাকে ভীষণ মজার করে তোলে। এটি এমন একটি প্রোগ্রাম যেখানে আপনি একদিনের জন্য একজন সত্যিকারের হাই স্কুল শিক্ষার্থীর জীবন অনুভব করতে পারবেন। পরবেন স্কুল ইউনিফর্ম, বসবেন সত্যিকারের ক্লাসরুমে, আর সেটাও এমন একটি স্কুল বাড়িতে যা এখন পরিত্যক্ত। 2020 সালে জাপানের বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি শিক্ষার্থী সংকটে পুরনো স্কুলটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এমন ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া বিদ্যালয়গুলো পুনরায় চালু করেছে জাপান সরকার। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাজ্যে বাংলাদেশে অধ্যুষিত বিভিন্ন শহরে প্রচারপত্র বিতরণ করেছে যুক্তরাজ্য বিএনপি নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়। পূর্ব লন্ডনের শেডওয়েল জামে মসজিদে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর এবং সব ছোট আকারের কুকুরের দেখা মিলল এক ছাদের নিচে, যাদের একসঙ্গে তোলা ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল এমন ভিন্নধর্মী আয়োজন। পাশাপাশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী 2 কুকুর। ছোট কুকুর পার্লের ছোট্ট দেহ আর রেজির বিশাল পায়ের ছায়ায় ফুটে ওঠে অদ্ভুত এক বন্ধুত্বের ছবি, যাদের একসঙ্গে তোলা ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল। বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর এবং বিশ্বের সবথেকে আকারের ছোট কুকুরকে এক ছাদের নিচে আনার এমন ভিন্নধর্মী আয়োজন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
এই মিলন শুধু উচ্চতার ব্যবধান নয়, বরং হৃদয়ের সংযোগের প্রতীক হয়ে উঠতে দেখা যায়। 3 ফুট 3 ইঞ্চি লম্বা গ্রেট ডেন রেজির নাম লেখা আছে গিনেস বইয়ে সবচেয়ে আকারের লম্বা কুকুর হিসেবে। অন্যদিকে মাত্র 3.59 ইঞ্চি লম্বার চিওয়াওয়া প্রজাতির পার্লকে গিনেস বইয়ে বলা হচ্ছে সবচেয়ে ছোট কুকুর। যদি রেতে পারে তাহলে ওর জন্য সেটা দারুণ হবে, ও নিজেও খুশি হবে। আর এটা এমন কুকুরদের জন্য একটা দারুণ উপায় যাদের হয়তো চিরকাল বেঁচে থাকার সুযোগ নেই। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের 70 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে এই 2 কুকুরের দেখা রেজির নিজ বাড়িতে, যা অবস্থিত যুক্তরাষ্ট্রের আইডাহোতে। ঘরের ভেতরে আর প্রাকৃতিক পরিবেশে 2 জায়গাতেই জমে ওঠে তাদের বন্ধুত্বের মুহূর্ত। স্নেহ, কৌতুক আর কৌতূহলে মোরা এর সাক্ষাতে চোখ আটকে যায় বিশ্ববাসীর। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি পদক্ষেপ, পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল দিল্লি। নিরাপত্তা পর্ষদ ঢেলে সাজালেন মোদি, উস্কানি দিলে কড়া জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদের। অবশেষে ট্রাম্পের চাপের কাছে জেলেনস্কির নতি স্বীকার, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনি চুক্তি স্বাক্ষরে বাধ্য হল ইউক্রেন, নেই সামরিক সহায়তায় বরাদ্দের নিরাপত্তা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।